স্বাগত জানাচ্ছি প্রবাসী বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি দেবাশিস চন্দ্র সরকার। বাজারে আসার আগেই করোনা ভাইরাসের টিকা কেনার প্রতিযোগিতায় নেমেছে ধনী দেশগুলো। রীতিমতো কাড়াকাড়ি লেগেছে ভ্যাকসিন সংগ্রহে। এর মধ্যে 680 কোটি ডোজ টিকা কেনার চুক্তি করে ফেলেছে বিভিন্ন দেশ। টাকার জোরে মাথাপিছু 4-5টি টিকাও নিশ্চিত রাখছে অনেকে। অথচ বাংলাদেশের মতো জনবহুল দেশ মাত্র 10% মানুষের জন্য টিকা কেনার চুক্তি করতে পেরেছে। বৈশ্বিক মহামারীর 1 বছর না পেরোতেই করোনার ভ্যাকসিন গবেষণায় সাফল্যের পথে বিশ্ব। মানবদেহের শেষ ধাপের পরীক্ষা চলছে 14টি টিকার। অবশ্য চূড়ান্ত অনুমোদনের আগেই ভ্যাকসিন সংগ্রহের তৎপরতা শুরু হয়ে গেছে বিশ্বজুড়ে। যুক্তরাষ্ট্রের ডিউক ইউনিভার্সিটির হিসাবে এরই মধ্যে বিভিন্ন কোম্পানির 680 কোটি ডোজ ভ্যাকসিন বিক্রির চুক্তি হয়ে গেছে। সবচেয়ে বেশি 242 কোটি ডোজ কেনার চুক্তি হয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিনের জন্য। স্বাভাবিকভাবেই ভ্যাকসিন কেনার দৌড়ে এগিয়ে ধনী দেশগুলো। একক দেশ হিসেবে এখন পর্যন্ত ভারত সবচেয়ে বড় ক্রেতা হলেও শত শত কোটি ডোজ নিশ্চিত করে রেখেছে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া। মাথাপিছু 9টি ভ্যাকসিন কিনে ফেলেছে কানাডা। পশ্চিমা অনেক দেশই নাগরিকদের জন্য মাথাপিছু একাধিক ভ্যাকসিন নিশ্চিত করেছে। অথচ স্বল্প ও মধ্যম আয়ের দেশগুলো মাথাপিছু একটি ডোজও কিনতে পারেনি। প্রতি 10 জনে মাত্র 1 জনের জন্য টিকার ব্যবস্থা করেছে বাংলাদেশ। সবার আগে ভ্যাকসিন আনার ঘোষণা দিয়ে এখন আলোচনায় ফাইজার ও মডার্না, কিন্তু এতে স্বল্প আয়ের দেশের মানুষের খুশি হওয়ার সুযোগ কম। এই 2 মার্কিন প্রতিষ্ঠানের সব ভ্যাকসিনই কিনে রেখেছে ধনী কয়েকটি দেশ। ভ্যাকসিনের জন্য প্রতিবেশী ভারতের মূল ভরসা অক্সফোর্ড ও নোভাভ্যাক্স। বাংলাদেশ চুক্তি করেছে অক্সফোর্ড ও সিনোভ্যাকের সাথে। তবে কারো ভ্যাকসিন কার্যকর না হলেও যাতে পিছিয়ে না থাকে সে লক্ষ্যে বেশ কয়েকটি কোম্পানির সাথে চুক্তি করে রেখেছে যুক্তরাষ্ট্রের মতো দেশগুলো। টাকার জোরে আগে প্রয়োজনের চেয়েও বেশি ভ্যাকসিন কিনে রাখার এই প্রবণতায় ভয়াবহ বৈষম্য দেখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই মহামারীর ইতি টানতে পৃথিবীকে রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে একজোট হতে হবে। স্বাভাবিক সময়ের মতো ব্যবসায়িক চিন্তায় আবদ্ধ থাকার সুযোগ নেই। কেবল নিজ দেশের চিন্তা না করে বৈশ্বিক চাহিদা মাথায় রাখতে হবে। যেসব দেশ পর্যাপ্ত ভ্যাকসিন কেনার চুক্তি করতে পারেনি তাদের তাকিয়ে থাকতে হবে জাতিসংঘ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স কর্মসূচির দিকে। নুসহাত কামাল, যমুনা নিউজ। করোনা ভাইরাসের ভ্যাকসিনের সুষম বন্টন নিশ্চিতের উপর জোর দিলেন বিশ্ব নেতারা। শনিবার বিশ্বের শীর্ষ অর্থনীতির 20 দেশের জোট G20-র 15তম সম্মেলনের উদ্বোধনীতে বলেন এই কথা। এবারের সম্মেলনের আলোচ্য বিশ্ব অর্থনীতিতে কোভিড-19 মহামারীর প্রভাব কাটাতে করণীয়। মহামারীর পরিস্থিতির কারণে রিয়াদে বাদশাহ সালমানের সাথে আয়োজনে ভার্চুয়ালি যোগ দেয় বিভিন্ন দেশ। এতে মহামারী পরবর্তী সময়ে বৈশ্বিক শাসন ব্যবস্থা এবং একীভূত উন্নয়ন প্রচেষ্টার উপর জোর দেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। নিজস্ব উদ্ভাবিত ভ্যাকসিন বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে প্রস্তুত রাশিয়া, জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মহামারী মোকাবেলায় বৈশ্বিক প্রচেষ্টার অংশ হিসেবে $2100 কোটি তহবিল গঠনের পূর্ণ সহযোগিতার ব্যাপারে সৌদি আরব দায়বদ্ধ। গবেষণার অগ্রগতি নিয়ে আমরা আশাবাদী। এখন সামর্থ্যের মধ্যে সব মানুষের কাছে ওষুধ ও টিকা পৌঁছানো নিশ্চিতের পরিবেশ তৈরি করতে হবে। জীবদ্দশায় এরকম সংকটের সাক্ষী এর আগে অনেকেই আমরা হইনি, হবও না। সম্মিলিত লড়াইয়ের মাধ্যমে মহামারী থেকে মুক্তি পেতে সারা বিশ্বে ভ্যাকসিন সমানভাবে বন্টনের ওপর শুরু থেকে জোর দিয়ে এসেছে যুক্তরাজ্য, যা নিশ্চিতে নিজের কাছেই প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে প্রতিটি দেশকে। করোনা ভাইরাসে একদিনে বিশ্বজুড়ে প্রাণ গেল আরও 8,800 মানুষের। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে 5,67,000-এর উপর। দৈনিক প্রাণহানি আর সংক্রমণের শীর্ষে এখনও যুক্তরাষ্ট্র। 24 ঘন্টায় 1400-রও বেশি মৃত্যু দেখেছে দেশটি। 1,60,000-এর কাছাকাছি নতুন আক্রান্তের সংখ্যা। শনিবার মেক্সিকোয় 700-র বেশি মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে। 692 জনের প্রাণ গেছে ইতালিতে। দৈনিক প্রাণহানি 600-র কাছাকাছি পোল্যান্ডেও। ভারতে দিনে মৃত্যু প্রায় 500। কোভিড-19 বিশ্বজুড়ে মোট প্রাণহানি 13,86,000 ছাড়িয়েছে। দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশে এক বিদেশ কর্মচারীর হাতুড়ির আঘাতে খুন হয়েছেন জাহিদ হাসান জিতু নামের এক প্রবাসী বাংলাদেশি। স্থানীয় সময় শুক্রবার রাতে এই ঘটনা ঘটে। জিতুর বাড়ি মুন্সিগঞ্জ জেলার রিকাবি বাজার উপজেলায়। তার বাবার নাম জসিমউদ্দিন। স্থানীয় ব্যবসায়ী মামুন জানান, একটি বাংলাদেশি মালিকানাধীন দোকানে গত 2 বছর ধরে চাকরি করে আসছিলেন জিতু। মাত্র 3 দিন আগে একই দোকানে কাজ নেয় একজন
মালাওয়ের কর্মচারী তার দোকানের পিছনে পাশাপাশি রুমে থাকতেন। আজ সকালে দোকান বন্ধ থেকে স্থানীয়রা দরজা ভেঙে ভিতরে ঢুকে তার মরদেহ দেখতে পায়। এ সময় হামলায় ব্যবহৃত হাতুড়ি, রড সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। প্রশাসন বলছে, মালাওয়ের ওই কর্মচারী জিতুকে হত্যা করে দোকানে থাকা নগদ টাকা এবং মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে গেছে। এদিকে নিজ দোকানে ঘুমন্ত অবস্থায় ফরহাদ নামের আরও এক বাংলাদেশির মরদেহ উদ্ধার করা হয়েছে। মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা শাখার উদ্যোগে ৪৯তম সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হয়েছে। করোনা ভাইরাসের কারণে এবছর স্বল্প পরিসরে দিবসটি পালন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। এরপর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। পরে আলোচনা সভায় হাই কমিশনের প্রতিরক্ষা উপদেষ্টা মোস্তাক আহমেদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে সশস্ত্র বাহিনীর সদস্যরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল 1971-এ। এছাড়া ভারপ্রাপ্ত হাই কমিশনার খোরশেদ আলম খাস্তগীর বলেন, জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে সাহসী ও অগ্রণী ভূমিকার মাধ্যমে অবদান রেখে চলেছে, যা বিশ্বে সমাদৃত ও প্রশংসিত। আলোচনা শেষে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ইতিহাস ও কর্মকাণ্ডের উপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। অভিবাসী খরচ নিয়ে বড় আকারের জরিপ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS। সেখানে দেখা গেছে, সরকার নির্ধারিত অভিবাসী খরচের হিসাব কাগজে কলমেই সীমাবদ্ধ। সরকারের বেঁধে দেয়া খরচের চেয়ে 2.5 গুণ বেশি খরচ হয় একজন অভিবাসীর, আর সেই অর্থ তুলে আনতেই লেগে যায় প্রায় 18 মাস। 2015 থেকে 18 সময়ে যারা অভিবাসী হয়েছেন তাদের পরিবারের মধ্যেই দৈব চয়নের ভিত্তিতে জরিপটি করা হয়েছে। জরিপ অনুযায়ী ওই সময় যারা প্রবাসে গেছেন তাদের মধ্যে 63% বিমার ব্যবস্থা নেই। ঋণ পরিশোধ করতে না পারে সম্পত্তি বা জামানতের মালিকানা হারিয়েছেন 13% অভিবাসী। প্রবাসী বাংলাদেশের পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত প্রবাসী বাংলাদেশে। অর্থ পাচারকারীরা জাতীয় বেঈমান ও দেশের শত্রু, এমন মন্তব্য করেছেন হাইকোর্ট। 17 ডিসেম্বরের মধ্যে অর্থ পাচারকারীদের তালিকা জমা দিতে বলেছেন স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং দুদক, NBR সহ বাংলাদেশ ব্যাংককে। খবরের কাগজে প্রকাশিত সংবাদ ও পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের পরিপ্রেক্ষিতে স্বপ্রণোদিত হয়ে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চ এই আদেশ দেন। বিদেশে অর্থ পাচার বাংলাদেশে এখন ওপেন সিক্রেট বিষয়। সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রীর এক বক্তব্যে উঠে এসেছে, রাজনীতিবিদদের চেয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীরা মুদ্রা পাচারে বেশি এগিয়ে। পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে হাইকোর্ট জানতে চেয়েছে, কারা কারা দেশের বাইরে মুদ্রা পাচার করেছে তাদের তালিকা। সরকারের বিভিন্ন দপ্তরকে নির্দেশ দিয়ে হাইকোর্ট বলেছে, 17 ডিসেম্বরের মধ্যে মুদ্রা পাচারকারীদের তালিকা জমা দিতে হবে। সরকারি কর্মচারী কারা, রাজনীতিবিদ কারা এবং ব্যবসায়ী কারা, তারা কি তাদের বৈধ আয়ের মাধ্যমে ওখানে বাড়ি করেছে কিনা, বা বৈধভাবে টাকাটা নিয়েছে না মানি লন্ডারিংয়ের মাধ্যমে টাকাটা নিয়ে ওখানে বাড়ি করেছে, সেই তথ্যটা জানতে আজকে ওনারা সুমোটো রুল দিয়েছেন। এটা অ্যালার্মিং করার জন্য, যেহেতু সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী এই কথাটা বলেছেন, কাজে আদালতের বক্তব্য হলো আপনারা কি করছেন, এটা ভিজিলেন্ট হন, আজকে থেকে কোনো মানি লন্ডারিংয়ের টাকা যেন পাচার হতে না পারে, অ্যাকসেপ্ট ডিউ প্রসেস অফ ল। হাইকোর্ট বলেন, যারা দেশের বাইরে অবৈধভাবে অর্থ পাচার করেছে তারা দেশের শত্রু, এমনকি জাতীয় বেঈমান। কোর্ট বলেছে, যারা এভাবে অবৈধভাবে দেশের টাকা বিদেশে পাচার করছে তারা দেশের শত্রু, জাতির শত্রু, তারা দেশকে কোনোভাবে ভালোবাসে না। যেই সব লোকরা টাকা নিয়ে যাচ্ছে তাদের তো কোনো দেশপ্রেম নাই, তারা দেশের টাকায় পড়াশোনা করে, দেশের টাকায় তারা মানুষ হয়, উচ্চশিক্ষিত হয়, পরবর্তীতে তারা দেশের টাকা বাইরে পাচার করছে। পাচারকারীরা দেশের শত্রু, দেশ জাতির শত্রু। অর্থ পাচার রোধে দায়িত্ব পালনকারীদের কর্তব্যে অবহেলা আছে কিনা সেটাও জানতে চায় হাইকোর্ট। নুনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। সংযুক্ত আরব আমিরাতে যাত্রা শুরু করলো কাসর আল ইয়ারমুক নামে বাংলাদেশি মালিকানাধীন একটি রেস্তোরাঁ। শারজাহ সিটি সেন্টারের পেছনে আল নাহাদা এলাকায় ফিতা কেটের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রেস্টুরেন্টের মালিক কুমিল্লা প্রবাসী মঈনুদ্দিন, ব্যবসায়ী আনসারউদ্দিন, মাহমুদ শাকিল, মামুন আব্দুল সালাম সহ অনেকে। মঈনুদ্দিন বলেন, প্রবাসের দেশীয় খাবারের স্বাদ দেওয়ার লক্ষ্যে এই রেস্টুরেন্টের যাত্রা। এছাড়া বাংলাদেশ সহ এশিয়ার বিভিন্ন দেশের খাবার পরিবেশন ও বিভিন্ন অনুষ্ঠানের ব্যবস্থা রয়েছে। দেশীয় এই প্রতিষ্ঠানকে সামনের দিক দিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন। প্রবাসী বাংলাদেশের পরিচয়ে আরেকটা বিরতি নিচ্ছি, ফিরছে একটু পরে, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত প্রবাসী বাংলাদেশে।
বার্গার খাওয়ার জন্য দীর্ঘ 12 ঘন্টার অপেক্ষা, রাস্তায় তৈরি হয়েছে তীব্র যানজট। যুক্তরাষ্ট্রের কলোরাডোয় দেখা গেছে এমন চিত্র। অঙ্গরাজ্যটিতে চেইন শপ ইন অ্যান্ড আউটের প্রথম আউটলেট উদ্বোধন উপলক্ষে কয়েক ঘন্টার জন্য রীতিমতো থমকে যায় অরোরা শহর। আগেই ঘোষণা দেওয়া হয় অর্ডার করলে গাড়িতে বসেই পাওয়া যাবে পছন্দের বার্গার। এতে গাড়ি নিয়ে ভিড় করেন বার্গার প্রেমীরা। পার্কিং এলাকা পূর্ণ হয়ে গাড়ির সারি জমে যায় রাস্তায়। ট্রাফিক নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ সদস্য। 1948 সালে যাত্রা শুরু করে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ফাস্টফুড প্রতিষ্ঠানটি। বরফের শুভ্রতায় নতুন রূপে সেজেছে রাশিয়ার শহর ভ্লাদিভোস্তক। শূন্যের নিচে তাপমাত্রা উপেক্ষা করেই বরফ রাজ্যে হেঁটে বেড়াচ্ছেন বাসিন্দারা। বোঝার উপায় নেই, কদিন আগেই প্রকৃতির বিরূপ খেয়ালে ঘূর্ণিঝড়ের তাণ্ডব দেখেছিল তারাই। এই ছিল প্রবাসী বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।